সমুদ্রের জলস্তর তো বাড়ছেই, আর তার সাথে সাথে পৃথিবীর অনেক সুন্দর আর গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চিরতরে হারিয়ে যাচ্ছে। আজ আমরা ঠিক এমনই এক বিপদের মুখে থাকা বিশেষ এক উপকূলীয় ভূমিরূপ নিয়ে কথা বলবো। আর এর জন্য আমরা যাব গ্রিসে। একটা সাম্প্রতিক গবেষণা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে বিপদটা ঠিক কতটা গভীর। সমুদ্রের বালিশ শুনতে একটু অদ্ভুত লাগছে না? কিন্তু হ্যাঁ, প্রকৃতির এমন কিছু আশ্চর্য সৃষ্টি আছে যা একদিকে যেমন সুন্দর তেমনই কিন্তু ভঙ্গুর। আর এই বিশেষ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যটা এখন ঠিক সেই কারণেই আমাদের গভীর উদ্বেগের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই যে সমুদ্রের বালিশের কথা বললাম, এর একটা পোশাকি নামও আছে, টোম্বোলো। ব্যাপারটা কি? এটা আসলে বালি বা নুড়ি জমে তৈরি হওয়া একটা প্রাকৃতিক সেতুর মতো, যা একটা দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে জুড়ে দেয়। আর নামটা এসেছে একটা ইতালীয় শব্দ টোম্বোলা থেকে, যার মানে হলো ওই বালিশ বা কুশান। খুব সুন্দর না ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার মূল কেস স্টাডিটার দিকে এগোনো যাক। এখন প্রশ্ন আসতেই পারে, এত জায়গা থাকতে গ্রিসই কেন? কারণটা বেশ সোজা। টোম্বোলো নিয়ে গবেষণা করার জন্য গ্রিস যেন একটা পারফেক্ট, মানে একদম নিখুঁত একটা প্রাকৃতিক ল্যাবরেটরি। একবার ভেবে দেখুন, গ্রিসের উপকূল রেখাটা ঠিক কতটা বিশাল। প্রায় ১৩,৬৭৬ কিলোমিটার। এটা কিন্তু পৃথিবীব্যাপী ১১তম দীর্ঘতম উপকূল রেখা। আর এই বিশাল উপকূল আছে বলেই তো উপকূলীয় গবেষণার জন্য জায়গাটা এত গুরুত্বপূর্ণ। আর এই বিশাল উপকূল জুড়ে বিজ্ঞানীরা কি খুঁজে পেয়েছেন জানেন? প্রথমবারের মতো তারা মোট ৩৩৩টা টোম্বোলোর একটা পূর্ণাঙ্গ ম্যাপ তৈরি করেছেন। কাজটা যে কতটা বড় মাপের, এই সংখ্যাটাই কিন্তু তার প্রমাণ, তাই না? কিন্তু এই যে এত সুন্দর প্রাকৃতিক গঠন, এদের সবচেয়ে বড় শত্রু হল সমুদ্রশিপের উচ্চতা বৃদ্ধি। আর এই গবেষণায় বিজ্ঞানীরা আমাদের সামনে ঠিক দুটো আলাদা ভবিষ্যতের ছবি এঁকেছেন। মানে কি হতে পারে তার দুটো সম্ভাবনা। এই দুটো ছবি কি কি? দেখুন, বিজ্ঞানীরা আইপিসি দুটো মডেল ব্যবহার করেছেন। একটাকে বলা যায় আশাবাদী বা অপটিমিস্টিক সিনারিও, আর অন্যটা হলো হতাশাবাদী বা পেসিমিস্টিক সিনারিও। সোজা বাংলায় বললে একটা হলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কি হবে, আর অন্যটা হলো যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে কি হতে পারে। তো এই দুটো ভবিষ্যতের নিরিখে গবেষণার ফলাফলটা কি? রায়টা কি বলছে? মানে শেষ পর্যন্ত এই টোম্বোলোগুলোর ভাগ্যে কি লেখা আছে? এই প্রশ্নটাই কিন্তু পুরো গবেষণার কেন্দ্রে। ২১০০ সাল নাগাদ গ্রিসের ওই ২৩৩টা টোম্বোলোর ঠিক কি হবে? উত্তরটা জানার আগে একবার ভাবুন তো, একটা প্রাকৃতিক সেতু হারিয়ে যাওয়া মানে ঠিক কি হারিয়ে যাওয়া? এবার উত্তরটা শুনুন, আর এটা বেশ ধাক্কা দেওয়ার মতো। প্রায় ৫২.৮%। ভাবা যায়? মানে আমরা যদি সবচেয়ে ভালো পরিস্থিতির কথাও ভাবি, মানে আশাবাদী দৃশ্যকল্প, তাহলেও অর্ধেকের বেশি টোম্বোলো পুরোপুরি জলের নিচে চলে যাবে। এই চার্টটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। ওই যে বললাম সেরা পরিস্থিতি, সেই পরিস্থিতিতেও প্রায় ৫৩% টোম্বোলো চিরদিনের মতো হারিয়ে যাবে। শুধু তাই নয়, বাকি যেগুলো থাকবে তার মধ্যেও একটা বড় অংশ থাকবে মারাত্মক ঝুঁকির মুখে। আর এই বার চার্টটা দুটো পরিস্থিতিকে পাশাপাশি রাখছে। দেখুন, হতাশাবাদী সিনারিওতে তো ক্ষতি বেশি হবেই, প্রায় ৬১% বেশি। কিন্তু আসল চিন্তার বিষয় হল আশাবাদী সিনারিওটাও কিন্তু খুব একটা স্বস্তির নয়। মানে যে পথেই আমরা এগোই না কেন, একটা বড়সড় ক্ষতি কিন্তু নিশ্চিত। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুধু গ্রিসের কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, এটা শুধু গ্রিসের সমস্যা নাকি এর প্রভাব আরও অনেক ব্যাপক? আসুন এবার একটু বড় ছবিটা দেখি। কেন এই টোম্বোলোগুলোর হারিয়ে যাওয়াটা এত বড় একটা ব্যাপার? দেখুন, একটা টোম্বোলো যখন হারিয়ে যায় তখন কিন্তু শুধু এক টুকরো জমি জলের নিচে চলে যায় না, এর সাথে সাথে অনেক কিছু হারিয়ে যায়। যেমন উপকূলের অনেক পশুপাখির থাকার জায়গা নষ্ট হয়ে যায়। যেসব জায়গায় পর্যটন শিল্প এর উপর নির্ভর করে চলে, সেখানকার অর্থনীতিতে বড় ধাক্কা লাগে। আবার এই টোম্বোলোগুলো কিন্তু প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে, যা উপকূলকে ঝড়ের হাত থেকে বাঁচায়, সেটাও নষ্ট হয়ে যায়। আর বিষয়টা যে শুধু টোম্বোলোর মধ্যে সীমাবদ্ধ নেই তার প্রমাণ এই গবেষণারই একটা লাইন। বলা হচ্ছে বিশ্বের অন্তত ৬০% বালুকাময় সৈকত উপকূলীয় ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত। ভাবুন একবার, ৬০%। এতেই পরিষ্কার হয়ে যায় যে গ্রিসের এই ঘটনাটা আসলে সারা পৃথিবীর উপকূলগুলোর জন্য একটা বড়সড় বিপদ সংকেত। এত সব খারাপ খবরের পর মনে হতেই পারে, তাহলে কি আমাদের কিছুই করার নেই? সব শেষ? না, পুরোপুরি তা নয়। কিছু আশার আলো আছে। বিজ্ঞানীরা কিছু সম্ভাব্য সমাধানের কথাও ভাবছেন। চলুন সেগুলো কি একবার দেখে নিই। গবেষকরা মূলত প্রকৃতিভিত্তিক কিছু সমাধানের কথা বলছেন। যেমন ধরুন স্যান্ড ন্যারিশমেন্ট, মানে বাইরে থেকে বালি এনে সৈকতে ফেলে তাকে আরও উঁচু করে তোলা। আরেকটা উপায় হল জলের নিচে এমন কিছু কাঠামো তৈরি করা যা ঢেউয়ের ধাক্কাটা সামলাবে।
কিংবা কৃত্রিমভাবে সামুদ্রিক ঘাস লাগানো যা ঢেউয়ের জোর কমিয়ে দেয় আর পলি ধরে রাখতে সাহায্য করে। সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব কঠিন কিন্তু জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের উপকূলগুলো যখন একটু একটু করে পিছিয়ে যাচ্ছে, তখন আমাদেরকেই তো ঠিক করতে হবে আমরা ঠিক কোন জিনিসগুলোকে আঁকড়ে ধরে বাঁচানোর লড়াইটা করব আর কোনগুলোকে প্রকৃতির হাতে ছেড়ে দিতে বাধ্য হব। এই সিদ্ধান্তটা নেওয়ার সময় কিন্তু সত্যিই এসে গেছে।